আসসালামু আলাইকুম। আমরা আজকে ক্লাস শুরু করি। স্টুডেন্টরা অলমোস্ট চলে এসেছে সবাই। গত ক্লাসে আমাদের আলোচনা হয়েছিল হাইব্রিড স্টেপার মোটরের বিভিন্ন কনস্ট্রাকশন এবং ওয়ার্কের প্রিন্সিপাল সম্পর্কে। আজ আমরা সেটারই ধারাবাহিকতায় মাইক্রো স্টেপার মোটর বাদে যে শুধুমাত্র হাইব্রিড স্টেপার মোটর, সেই হাইব্রিড স্টেপার মোটরের টাইমিং ডায়াগ্রাম, উইন্ডিং ডায়াগ্রাম, ড্রাইভার সার্কিট, এগুলোর মধ্যে ফুল স্টেপিং এর আলোচনা ছিল গত ক্লাসে। আজকে আমরা হাফ স্টেপিং স্টেপার মোটর সম্পর্কে আলোচনা করব। এর আগে আমরা পার্মানেন্ট ম্যাগনেট যে জেনারেটরগুলো, পার্মানেন্ট ম্যাগনেট স্টেপার মোটরগুলো ছিল, তো সেগুলোর আমরা ফুল স্টেপিং এবং হাফ স্টেপিং জেনেছি। আর আজকের ক্লাসে আমরা যেটা জানবো সেটা হলো মাইক্রো স্টেপিং স্টেপার মোটর এর পরিবর্তে হাইব্রিড স্টেপার মোটর দিয়ে কিভাবে আমরা ছোট ছোট স্টেপ আনতে পারি সেগুলো একটু আমরা দেখবো। তো লাস্ট ক্লাসে আলোচনা ছিল ফুল স্টেপিং। এখানে আমাদের 1.8 ডিগ্রি করে আমরা পাইতাম, 1.8 ডিগ্রি। তো এখানে একটা এ থেকে একটা বি তে গেলে এখানে একটা ফুল স্টেপিং সম্পন্ন হতো। তো ফুল স্টেপিং এর বদলে আমরা আজকে করব হচ্ছে হাফ স্টেপিং। ফুল স্টেপের বদলে হাফ স্টেপ। তো সেটার জন্য আমরা কি করি, আমরা সেম মোটরের মধ্যেই শুধুমাত্র আমরা টাইমিং ডায়াগ্রামটা চেঞ্জ করব। আমাদের ড্রাইভার সার্কিটও চেঞ্জ হবে না, আমাদের উইন্ডিং ডায়াগ্রাম এগুলো কিছুই চেঞ্জ হবে না। এর আগে আমরা বলেছিলাম অন্যান্য মোটর স্টাডি করতে গিয়ে যে শুধুমাত্র টাইমিং ডায়াগ্রামে যদি আমরা একটা ভেরিয়েশন আনি তাহলে সেটা একই মোটরকে ফুল অপারেশন করা যায়, আবার সেই মোটরটাকে আমরা হাফ স্টেপে অপারেশন করতে পারি। তাহলে আমরা এখন দেখে নিই যে কিভাবে টাইমিং ডায়াগ্রাম অ্যাপ্লাই করে আমরা হাফ স্টেপিং করব। এখানে যে স্লাইডটা শেয়ার দিয়েছি এটা কি দেখা যাচ্ছে? স্লাইড? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করছি এবং একটা অ্যাক্সিস আঁকিয়ে নিই সবার আগে। অ্যাক্সিসটা একটু মোটা কালি দেখালে ভালো। এটা একটা এই দুটো হচ্ছে আমাদের অ্যাক্সিস। তার মধ্যে এটাকে একটু আমরা ক্লিয়ার করে দিই। আচ্ছা, এবার আমরা যেটা বলতে চাচ্ছি যে আগের মতো করে আমরা এখানে লেভেলিংটা করে দেব এবং আমরা এখানে এত মোটা কালি ইউজ করার দরকার নাই। এখানে আমরা আগের মতো করে জাস্ট ভিএ, এটা হচ্ছে এ উইন্ডিং এর যে ভোল্টেজটা, এবং ভিবি, বি উইন্ডিং এর যে ভোল্টেজ সেটা থাকবে। আমি পাশাপাশি এখানে উদ্দেশ্য হচ্ছে যে আমরা হাফ স্টেপিং এবং ফুল স্টেপের পার্থক্যটা ক্লিয়ার ভাবে বুঝতে পারি। তো এখান থেকে এখানে যখন ট্রানজিশন হয়েছে, তখন এখান থেকে যখন সে এখানে চলে গেছে তখন একটা সে ফুল স্টেপ দিয়েছে। ফুল স্টেপ আমি সংক্ষেপে এফএস দিয়ে দিচ্ছি। যে এইখান থেকে যখন সে এখানে চলে এসেছে তখন সে একটা ফুল স্টেপ দেবে।
আজকে আমরা যেটা চাচ্ছি যে সে ফুল স্টেপ না দিয়ে সে দিবে হচ্ছে হাফ স্টেপ। হাফ স্টেপটা কিভাবে দিবে সেটাই আমরা একটু আলোচনা করতে যাচ্ছি। সেটা হলো আমাদের আগের মতো করে আমরা অন্যান্য মোটরে যেটা দেখেছি, যেখানে আমরা যে প্লাস মাইনাস অ্যাপ্লাই করি, একটু পরে সেই সময় এখানে আমরা জিরো দিই, এবং এখানে যখন জিরো দিই এখানে তখন আমরা অ্যাপ্লাই করি প্লাস মাইনাস। আমাদের সিকোয়েন্সটা ছিল এরকম যে এটা হচ্ছে উইন্ডিং এ আর উইন্ডিং বি। সিকোয়েন্স হচ্ছে এখানে প্লাস মাইনাস, আমি জিরোর জায়গায় জিরো দিলাম না, এটা জিরো, আর এখানে জিরো আর এখানে প্লাস মাইনাস, এটা হচ্ছে আরেকটা টাইমিং। ঠিক আছে, এটা একটা এটা একটা। এরপরের স্টেজে গিয়ে এখানে হচ্ছে মাইনাস প্লাস এবং এখানে মাইনাস প্লাস। এটাকে আমরা বলতেছিলাম হচ্ছে এ, এটাকে বলছিলাম বি, এটাকে বলছিলাম সি, এটাকে বলছিলাম ডি। একটু যদি আমরা খেয়াল করি এখানে চারটা স্টেজ আমাদের দেখতে পাচ্ছি। এখন হাফ স্টেপিং করার পদ্ধতিটা অন্যান্য মোটরের হাফ স্টেপিং এর সাথে একটু মিল আছে। সেটা হলো ফুল স্টেপিং এর সময় আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা যদি এটা সামারাইজ করি, তাহলে প্রথমে আমরা এ উইন্ডিং কে দিচ্ছি পাওয়ার, এরপরে দিচ্ছি বি উইন্ডিং কে, তারপর আবার এ উইন্ডিং এর প্রাইমটাকে দিচ্ছি, এরপর বি উইন্ডিং এর প্রাইমটাকে দিচ্ছি। তাহলে আমরা যদি এট এ টাইম হিসাব করি 1 2 3 4, এই চারটে স্টেজের কমন ফ্যাক্ট হচ্ছে যে আমরা কোনো সময়ই এ এবং বি এদেরকে একত্রে পাওয়ার সাপ্লাই দিচ্ছি না। সুতরাং এখানে এট এ টাইম ডবল কয়েলে কখনো পাওয়ার সাপ্লাই আমরা দিব না, যে কোনো একটা কয়েলে পাওয়ার সাপ্লাই দিতে হবে, হয় এতে অথবা বিতে। এতে এবং বিতে আমাদেরকে পাওয়ার সাপ্লাই দিতে হবে। এখন এখানে ভিএ এবং ভিবি এখানে এটা আছে, আমরা এখন এই পাওয়ার সাপ্লাইটা এখানে দিয়ে দিই। এখানে যেভাবে দেওয়া আছে এখানে আমরা সেভাবে দিব, কিন্তু ছোট করে আমি আঁকাচ্ছি এখানে বোঝানোর জন্য। আমরা টাইমিং স্টেপটা ছোট করে দিচ্ছি, হাফ স্টেপে বোঝানোর জন্য একটু ছোট করে আঁকাই। এটা একটা পালস অ্যাপ্লাই করলাম, এখানে আগের মতো পালসটা অ্যাপ্লাই করলাম। অতঃপর আমি কি করলাম, বি তে আগের মতো করে পালস অ্যাপ্লাই করলাম। এখানে আমরা কতগুলো দাগ কেটে নিলে আমাদের জন্য একটু সুবিধা হবে, যে আমরা কিছু দাগ দিয়ে নিই। যেমন যদি আমরা এখান থেকে কিছু দাগ দিয়ে দিই স্ট্রেট ভাবে, তাহলে আমাদের একটা হিসাব নিকাশের সুবিধা হবে, এটা ছাড়া কিছুই না। তো আমি ছোট ছোট কিছু দাগ কেটে দিলাম জাস্ট আমাদের আলোচনার সুবিধার্থে, আর কিছুই না। তো এবার আমরা এখান থেকে কিছু ভ্যালু বসাই দিই এখানে। যেমন এখানে প্লাস মাইনাস ছিল, তো এরপরে আমাদের এখানে এই টাইমিং অনুযায়ী আমার এখানে একটা পজিটিভ ভোল্টেজ দিতে হবে। এখানে আমি একটু মোটা করে নিই দাগটা। এরকম আমরা একটা পালস দিলাম এখানে। এবার আমাদের আগের যে আলোচনাটা ছিল যে এখানে এট এ টাইম একটা কয়েলকে সবসময় এনার্জাইজ করা হচ্ছিল, এবারে যদি আমরা এইভাবে করে একটা এট এ টাইম একটা কয়েলকে এনার্জাইজ করি তাহলে আসলে আমরা কখনো হাফ স্টেপিং আমরা পাবো না। আমাদের হাফ স্টেপিং এর পদ্ধতি হচ্ছে প্রথমে আমরা একটা কয়েলকে এনার্জাইজ করব, এবার ওটাকে অন রেখেই পরের যে কয়েলটা থাকবে সেটাকে অন করতে হবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগেরটাকে আমরা বন্ধ করে দিয়েছি আগের মতো করে। তো বন্ধ না করে যখনই আমরা এটাকে কি করব, বন্ধ না করে যখনই এটাকে আমরা ওটাকে চালু রেখে এখানে নিয়ে আসবো, তখনই সে আমাকে হাফ স্টেপিং দিবে। এই সময় সে কি কারণে হাফ স্টেপিং দিবে, যে উইন্ডিং এ এনার্জাইজ আছে, এবার উইন্ডিং বি সেটাও এনার্জাইজ আছে। তাহলে আমরা যদি এখন এটাকে একটু লিখতে যাই সামারাইজ করে, তাহলে এভাবে আসে যে এটা হচ্ছে উইন্ডিং এ, এটা অন, এরপর উইন্ডিং এ এবং বি দুটাই অন, একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবো। এরপরে
এরপরে শুধুমাত্র উইন্ডিং বি এটা অন থাকবে। তাহলে এ থেকে বি তে গেলে একটু আগে আমরা দেখছি ফুল স্টেপিং হয় এফ এস, কিন্তু এ থেকে যদি এ বি কে একত্রে মানে অন করি তাহলে এটা হাফ স্টেপিং হবে, আমি এইচ এস লিখলাম। আবার এখান থেকে এখানে যখন যাব তখন কি হবে, হাফ স্টেপিং বা এইচ এস এভাবে হবে। অর্থাৎ এ থেকে এটা ফুল স্টেপ, এ থেকে এটা পর্যন্ত হাফ স্টেপ, এ থেকে এটা হলো হাফ স্টেপ, এভাবে হাফ স্টেপ হবে। ঠিক আছে, তো এইভাবে করে আসলে আমাদের অপারেশনটা চলবে। এরপরে আমরা দেখতে যাই এখানে আমি এখন যেটা বলতে চাচ্ছি, তাহলে সেই অনুযায়ী এখানে এটাকে আবার অফ করতে হবে, যেরকম ভাবে আমরা 0 দিয়েছি, এবং এটাকে কি করতে হবে, এটাকে এ পর্যন্ত নিয়ে আসতে হবে। তার জন্য কি করতে হবে আমাদের, তার জন্য কিছু করতে হবে না, এটাকে আমরা এই পর্যন্ত নিয়ে চলে আসবো। এবং সেক্ষেত্রে আমাদের এই জায়গাটাতে কি নাই, এই জায়গাটাতে কোনো কি নাই, এই জায়গাটাতে আমাদের এখন 0। এই হচ্ছে আমাদের এটা স্টেজ। এখন কথা হলো যে আমরা এটাকে যদি কন্টিনিউ করতে চাই তাহলে আসলে আমাদের কি করতে হবে। আমরা হাফ স্টেপিং এর ক্ষেত্রে যেটা দেখেছি যে হাফ স্টেপিং এর সময় প্রথমে এ, তারপরে এ বি, তারপরে বি, এরপরে বিটাকে রেখে আবার এ প্রাইমটা আমাকে কি করতে হবে, অন রাখতে হবে। ঠিক আছে, অর্থাৎ একটা দুইটা একটা, এবং এরপরে কি হবে, আবারও দুইটা হবে। সেটা কিভাবে, সেটা বিভিন্ন ভাবে হতে পারে। তো আমি শুধু ট্রানজিশনটা দেখালাম যে এইভাবে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এইভাবে ট্রানজিশনটা হবে। এবং আমাদের হাফ স্টেপিং এর যে স্লাইডটা আমরা এর আগে পড়েছিলাম, আমরা একটু চট করে যদি সেটা একটু শেয়ার দিই, আমি একটু স্টপ শেয়ার করে ওপেন করছি। আচ্ছা, আমি নতুন করে একটু শেয়ার দিয়ে দিই। এখানে আমরা যে দেখতে পাচ্ছি, আমি যদি আরো সহজ করে বলতে চাই, আমরা যদি এই টাইমিং ডায়াগ্রামটা অ্যাপ্লাই করি তাহলে আমরা হাফ স্টেপিংটা পেয়ে যাব। সেটা একটু বললে আমার মনে সহজ হয়, আগেরটার সাথে মিল করেই বলা যায়। যে এখানে আমাদের ছিল কি, উপরে প্লাস মাইনাস, এখানেও প্লাস, এখানে 0, এখানে কিছু নাই, একটু আগে যেটা আমরা দেখলাম। এরপরে এটাও অন, এটাও অন, এটাও প্লাস মাইনাস ছিল। এটাকে এখন আমরা নাম দিলাম, এটা হলো উইন্ডিং এ, এটাকে নাম দিলাম উইন্ডিং বি, এবং এটাকে আমরা এখন বলছি দিস ইজ হাইব্রিড স্টেপার মোটর। এবং এখানেও আমরা দিচ্ছি হলো প্লাস মাইনাস। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখলাম শুধু এ অন, একটু খেয়াল করি, এবং এখানে এ এবং বি দুটাই অন, এ এবং বি দুটাই অন। এরপর শুধুমাত্র কিন্তু বি অন, এখানে এ কিন্তু অন নাই, কাজে এখানে আমি 0 এবং এখানে আমি দিচ্ছি হলো প্লাস মাইনাস। এটা খেয়াল করানোর জন্য আমি এখানে নিয়ে আসলাম। একটু আগে কি ছিল, শুধু এ, এরপর এ এবং বি একত্রে, তারপর শুধু ছিল বি, এরপর বি কে রেখে আমাকে করতে হবে কি, এটাকে রিভার্স করে দিতে হবে। বিটাকে আমরা ঠিকই রাখছি, বিটাকে ঠিকই রাখার পরে কি করছি, এটাকে রিভার্স করে দিচ্ছি, কারণ আমি এখানে এ প্রাইম দিলাম, তাহলে বোঝা সুবিধা হবে। এ প্রাইম মানে কি, এখানে প্লাস মাইনাস ঠিকই আছে, এখানে এসে হয়ে গেছে কি মাইনাস প্লাস, প্লাস মাইনাস নিচে ঠিক আছে, উপরে হয়ে গেছে মাইনাস প্লাস। এরপরে
এরপরে এই জায়গাটা হলো মাইনাস প্লাস, এবং এই জায়গায় হলো 0, কিছুই নাই। এবং এখানে আমি কিছু দিইনি, জাস্ট এখানে যেটা হবে a, একইভাবে প্রাইম, কারণ এখানে আমি মাইনাস প্লাস চিহ্নটা দিয়েছি, এবং এই সময় এখানে কিছু হবে না। তার মানে মনে রাখা সহজ হবে, প্রথম ফার্স্ট উইন্ডিং, তো ফার্স্ট সেকেন্ড উইন্ডিং দুটাই, তারপর শুধু সেকেন্ড উইন্ডিং, তারপর সেকেন্ড উইন্ডিং এ ঠিক রেখে ফার্স্ট উইন্ডিং রিভার্স করতে হবে, এবং এইভাবে চলবে। এবং এই সময় কিন্তু সেকেন্ড উইন্ডিংটাকে অফ করে দিতে হবে, কারণ একটা দুইটা একটা দুইটা একটা দুইটা এভাবে আসতে হবে। এবার এবার এখানে এসে দুইটাই চালু থাকবে। সেটা কিভাবে থাকবে? মাইনাস এবং প্লাস থাকবে। মাইনাস প্লাস থাকলে কি হবে? এই জায়গাটায় মাইনাস প্লাস, মানে এর জায়গায় এ প্রাইম এবং এই জায়গাটা হবে বি প্রাইম। ঠিক আছে, এইভাবে করে এখানে চলে আসলো। আসার পরে আবার কি হয়ে যাবে? এই জায়গাটা 0 হয়ে যাবে, এবং এই জায়গাটা শুধুমাত্র হবে কি, এই জায়গাটা হবে থাকবে যে বি প্রাইম। তাহলে আমি আবার হিসাব করি 1 2 1 2 1 2 1, আবার কি হবে? 2 হবে। 2 বলতে কিরকম? বি প্রাইমটা কন্টিনিউ করবে, এবং এখানে এ প্রাইম বদলে শুধুমাত্র এ চলে আসবে, এবং আসার পরে আবার আগের মতো করে কন্টিনিউ হতে থাকবে। এভাবে যদি আমরা পাঁচটা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের সেই মাইক্রো স্টেপিং স্টেপার মোটরে কি হয়ে যাবে? 50% আমরা টাইম পিরিয়ডটা পাবো। 50% টাইম পিরিয়ড পাওয়ার অর্থ হলো আমরা কি পাবো? এখানে আমরা মাইক্রো স্টেপিং এ যে 1.8 মাইক্রো স্টেপিং ছাড়াই আমরা পেয়ে গেলাম। মাইক্রো স্টেপিং না করে আমরা কি পেয়ে গেলাম? এখানে হাফ স্টেপিং পেয়ে গেলাম। সুতরাং আমাদের এখানে যেটা 1.8 ছিল, এখানে যেটা আমরা একটু আগে বলেছিলাম, এটা এক স্টেজ 1.8 ডিগ্রি। হাফ স্টেপিং এ এসে কি হয়ে গেল? হাফ স্টেপিং এখানে এসে এখান থেকে চলে আসলো। জাস্ট পার্থক্যটা আমি উপর দিয়ে একটু মানে একটু স্কেচ করে দিলে যেরকম হবে, এটা ঠিকই থাকবে, এরকম সবুজ রঙের চিহ্ন দিয়ে দিলাম। এরপর এটা ঠিক থেকে এই সময় সেখানে 0 থাকবে, এখানে এটা থাকবে। এরপর কি হবে? এটা দুটোই থাকবে। দুটো থাকার পরে এটাকে বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র এটাই থাকবে। এটাই চললো। চলার পরে কি হয়ে গেল? এটা কিন্তু 0 হয়ে গেল। ঠিক আছে, এরপর এটা 0 হয়ে গেল, এটা চললো। চলার পর কি হয়ে গেল? এটা থেকে গেল। থেকে যাওয়ার পরে কি হয়ে গেল? এটা এখন রিভার্স দিকে চলে আসলো। ঠিক আছে, রিভার্স দিকে চলে আসলো। এটার উপর দিয়ে আঁকালে একটু সুবিধা হবে। এরপরে কি হয়ে যাবে? এটাকে আবার আমাদেরকে 0 করে দিতে হবে। ঠিক আছে, তার মানে আবার যদি আমরা হিসাব করি, প্রথমে 1, তারপরে 2, তারপরে আবার 1, তারপরে আবার 2, তারপরে আবার 1 হবে। এটা একটু মনে রাখতে হবে, খুবই সিম্পল। এটা হবে, এবং এই জায়গাটা আমাকে 0 রাখতে হবে। এরপর আবার 2, অর্থাৎ এটাও থাকবে এবং এটাও থাকবে, এটাও থাকবে। এরপরে এটা 0 হয়ে যাবে, এটা কন্টিনিউ করতে থাকবে। ঠিক আছে, তো এইভাবে এটা চলতে থাকবে। তাহলে এখানে কতগুলো স্টেজ আমরা পেলাম? এখানে আমরা পেলাম হচ্ছে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি, এখানে হলো ই, এখানে হচ্ছে এফ, এখানে জি, এখানে এইচ। এবং আমরা এখানে হিসাব করে নিই আবার। এখানে হচ্ছে 1 2, এখানে হচ্ছে 1, এখানে 2, আবার এখানে 1, এখানে 2, তারপর আবার এখানে 1। এরপর কি হয়ে যাবে? এবার 2 হয়ে যাবে। কিভাবে? সেটা হচ্ছে এইভাবে এখানে চলে আসবে, এবং এটা এভাবে কন্টিনিউ করতে থাকবে। এই পদ্ধতিতে তাহলে আমাদের এবার কি পেয়ে গেলাম? এখানে 1.9 ডিগ্রি পেয়ে গেলাম। তার মানে 1.8 ডিভাইডেড বাই 2। আমি আবার কালারটা চেঞ্জ করে, তাহলে একটা স্টেপে আমি লিখতেছি হলো এখান থেকে এই পর্যন্ত, এখানকে আমি পাচ্ছি হলো 0.9 ডিগ্রি স্টেপ অ্যাঙ্গেল পাচ্ছি। সেটা কিভাবে? সেটা পাচ্ছি হচ্ছে 1.8 ডিভাইডেড বাই হচ্ছে 2 সমান হচ্ছে 0.9। 1.8 হচ্ছে ফুল স্টেপ এফএস, আর হাফ স্টেপিং এর জন্য 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 0.9 পাচ্ছি। এটা হচ্ছে হাফ স্টেপ এইচএস বা ক্যাপিটাল এইচ ক্যাপিটাল এস। হাফ স্টেপিং এ 0.9 ডিগ্রি। এইভাবে করে আমরা কি করতে পারি? মাইক্রো স্টেপিং স্টেপার মোটর ছাড়াই হাইব্রিড স্টেপার দিয়ে 0.9 ডিগ্রি স্টেপিং অ্যাঙ্গেল পেতে পারি। শুধু তাই না, এখানে মাইক্রো স্টেপিং সাপোর্ট করে। মাইক্রো স্টেপিং এর জন্য আমরা আলাদা ক্লাস এখানে দিতে চাচ্ছি, সেখানে আমরা অন্যান্য সবকিছুর সাথে মাইক্রো স্টেপিংটা আলোচনা করব। এ পর্যন্ত যদি সবাই বুঝে থাকো, তাহলে আমরা সামনে আগাতে পারি।
আচ্ছা, সবাই আশা করি বুঝে গেছি আমরা। এরপর আমরা আরো সামনের দিকে যাই। আচ্ছা, এবার আমরা একটু শেয়ার দিই যে হাইব্রিড স্টেপার মোটরের বিভিন্ন ফিচার অলরেডি আমরা জেনে গেছি। এটার সুবিধা অসুবিধাগুলো একটু আলোচনা করি। তো এখানে আমরা বেশ কয়েকটা পয়েন্ট নিয়ে আসতে চাচ্ছি যে আমরা এগুলো বুলেট পয়েন্টের বদলে নাম্বারিং করতে পারি। যেমন এটা হচ্ছে ফার্স্ট, এটাকে আমরা 1 বলি। তো ফার্স্ট সুবিধা হচ্ছে দ্য টপ অফ দিস মোটর ইজ হাই। এবং যেন তেন হাই না, এই হাইব্রিড স্টেপার মোটরের টপ সম্পর্কে আমরা এর আগে আলোচনা করেছি যে অনেকগুলো টিথ এবং অনেকগুলো স্লট ছিল। তো প্রতিটা টিতে সাইমultaneous ভাবে কি হচ্ছিল যে আমাদের এখানে অ্যাট্রাকশন এবং রিপালশন হচ্ছিল। ফ্রন্ট এন্ড ক্যাপের যে টিথগুলো যদি অ্যাট্রাকশন হয়, ব্যাক এন্ড ক্যাপের টিথগুলো রিপালশন হচ্ছিল, এবং ভাইস ভার্সা, যখন ফ্রন্ট এন্ডের টিথগুলো রিপালস হচ্ছে, ব্যাক এন্ডের টিথগুলো অ্যাট্রাকশন হচ্ছিল। এভাবে করে আমরা আসলে কন্টিনিউ করতে পারছি। তো এই হলো আমাদের মূলত বিষয়। এখন এইভাবে করে আমরা আচ্ছা, এবার আমরা শুরু করি যে দ্য টর্ক অফ দিস মোটর ইজ হাই। তো এটা তো বললামই যে এটা হচ্ছে বিভিন্ন টিথ এবং স্লট গুলোর পারস্পরিক অ্যাট্রাকশন এবং রিপালশনের ফলে একত্রে এগুলো আসলে মানে সাম টোটাল যদি করি অনেক বেশি পরিমাণ টর্ক পেয়ে থাকে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইট গিভস ডিটেন টর্ক ইনক্লুডিং ডিএনার্জাইজড উইন্ডিংস। এখানে আসলে কি হয় যে ডিটেন্ট টর্কের কথা যেটা বলা হচ্ছে, ডিটেন্ট টর্ক যদি আমরা এখন আলোচনা করে নিই, যে যখন আমরা উইন্ডিং এনার্জাইজ বা ডিএনার্জাইজ করি তখন কি হয় যে টিথগুলোতে যে ফোর্সটা ডেভেলপ হয়, সেই ফোর্সের কারণে একটা টর্ক তৈরি হয়। তো টর্ক রিপল কি জিনিস এবং ডিটেন্ট টর্ক কি, এটা এখন আমরা স্টাডি করিনি, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। আর দ্য স্টেপ লেন্থ ইজ লেস। স্টেপ লেন্থ ইজ লেস বলতে এখানে বোঝাচ্ছে যে প্রত্যেকটা স্টেপে আমরা মাত্র 1.8 ডিগ্রি করে যেহেতু মুভ করছি, তো 1.8 ডিগ্রিটা খুবই ছোট একটা স্টেপ অ্যাঙ্গেল, এটাকে বলা হচ্ছে স্মল স্টেপ অ্যাঙ্গেল। ঠিক আছে, স্টেপ অ্যাঙ্গেলটা খুবই স্মল, এই জন্য এটা বলছে স্টেপ লেন্থ ইজ লেস। আরেকটা হচ্ছে যে যখন শুধুমাত্র এটা অল্প স্পিডে চলবে, অল্প স্পিডের জন্য এর এফিসিয়েন্সিটা আসলে হাই থাকে। ঠিক আছে, অর্থাৎ এফিসিয়েন্সি অফ দিস মোটর ইজ হাই অ্যাট লেস স্পিড। এটা একটু বুঝতে হবে যে মোটরের এফিসিয়েন্সিটা লেস স্পিডের জন্যই যে হাই থাকে, সেটা বুঝতে হবে আমাদেরকে। তো স্টেপার মোটরগুলোর অ্যাপ্লিকেশনে গেলে আমরা বুঝতে পারবো যে মাইক্রো স্টেপিং বা এই হাইব্রিড স্টেপার মোটর একমাত্র স্মল স্কেলের জন্য ইউজ করা হয়, তার জন্য স্টেপ অ্যাঙ্গেলটা স্মল থাকে, সেই ধরনের পারপাসে ইউজ করা হয়, এবং খুব লার্জ পাওয়ার অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করা হয় না, তাহলে স্কেল অফ পাওয়ার অ্যাপ্লিকেশন এটা একটু কমই হয়ে থাকে। আরেকটা কথা হচ্ছে যে স্টেপিং রেট ইজ লো। স্টেপিং রেট এবং স্টেপ লেন্থের সাথে সম্পর্ক আছে, যে স্টেপ লেন্থ যত বেশি হবে স্টেপিং রেটও কি হবে, কম। এটা কিভাবে সেটা আমরা আরো পরে এক্সপ্লেন করব। তো মেইন অ্যাডভান্টেজ আমরা বলবো যে এটা একটা ভাইটাল অ্যাডভান্টেজ, আমি একটু পাশে দাগ দিয়ে দিচ্ছি, এটা আরেকটা ভাইটাল অ্যাডভান্টেজ, এবং এফিসিয়েন্সিটাও খুব বেশি। এই তিনটা আমরা বলতে পারি। এবং
এই দুটো পয়েন্ট হচ্ছে জাস্ট একটা একটা কমপ্লিমেন্টারি, স্টেপ লেন্থ এবং স্টেপ রেট। 3 এবং 5টা হচ্ছে জাস্ট কমপ্লিমেন্টারি, ঠিক আছে? এই 3 এবং 5-এর সাথে পারস্পরিক সম্পর্ক আছে, যেমন 1, 3 এবং 4 এটা হচ্ছে ভাইটাল পয়েন্ট হবে। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ গুলো এখন দেখে নি যে কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে। তো সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ আমি যদি 1 নাম্বার দিই এখানে, সেটা হচ্ছে সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ, দি মোটর হ্যাভ হাই ইনার্শিয়া। হাই ইনার্শিয়া, সবকিছু হাই ভালো, কিন্তু ইনার্শিয়া হাই অবশ্যই ভালো না। হাই ইনার্শিয়ার কারণ হচ্ছে অনেক বেশি মাস থাকে এটা। এই মাসের মধ্যে কি কি থাকে? পার্মানেন্ট ম্যাগনেট থাকে, প্লাস এন ক্যাপস থাকে, ইসিস। আমরা পড়েছি গত ক্লাসে, এন ক্যাপ থাকে দুইটা, একটা ফ্রন্ট এন্ড ক্যাপ, একটা ব্যাক এন্ড ক্যাপ, এবং এগুলো দেখতে গিয়ারের মতো। এগুলো সব ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, এবং ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল গুলো তাদের ওয়েট বা মাস এগুলো অনেক বেশি হয়ে থাকে, স্পেসিফিক গ্র্যাভিটি অলমোস্ট 7.5 এর উপরে এদের। এবং যে পার্মানেন্ট ম্যাগনেট থাকে সেটারও একই অবস্থা, এটার স্পেসিফিক গ্র্যাভিটি ইজ গ্রেটার দেন 7.5, এবং এটা সিলিন্ড্রিক্যাল হওয়াতে আসলে রোটর ইনার্শিয়াটা অনেক বেশি হয়ে থাকে। রোটরের মধ্যে আমরা দেখেছি যে এরকম একটা সিলিন্ড্রিক্যাল পার্মানেন্ট ম্যাগনেট দেওয়া থাকে, এবং এটা একটা নর্থ পোল, এবং এই পার্মানেন্ট ম্যাগনেট বাকি নিচের মধ্যে একটা সাউথ পোলের মতো কাজ করে, এবং এখানে ক্যাপ করানো থাকে, উপর দিয়ে একটা ক্যাপ থাকে, এই হলো ক্যাপ, এবং নিচের দিকে এরকম একটা ক্যাপ থাকে। এবং এটার ওভারঅল যে কনস্ট্রাকশনটা দেখতে গেলে, এটা টোটালটাই আসলে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের হওয়াতে এটার ম্যাস হচ্ছে অনেক বেশি থাকে, অনেক লার্জ ম্যাস থাকে, বড় করে এম লিখলাম। অনেক বড় ম্যাস থাকার কারণেই ইনার্শিয়াটা অনেক বেশি, এটা একটা কারণ। আর এখানে ওভারঅল ওয়েটটা অনেক বেশি, এখানে বলছে দিস মোটর ওয়েট ইজ হাই। এই মোটর ওয়েট অনেক বেশি, এবং এটার কি কারণে? এবং এটার একটাই কারণ, সেটা হচ্ছে রোটরের মধ্যে অনেক বড় আকারের এন ক্যাপস এবং পার্মানেন্ট ম্যাগনেট থাকাটাই হলো আসলে স্টেপার মোটরগুলোর বড় ওয়েট হওয়ার বা বেশি ওয়েট হওয়ার কারণ। এরপরে এটার আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, ফার্স্ট হচ্ছে যে ইনার্শিয়া বেশি, ওয়েট বেশি। 3 নাম্বার হচ্ছে যে মোটর পারফরমেন্সটা আসলে ডিগ্রেড করে বা এফেক্ট করে ম্যাগনেটিক স্ট্রেংথ দ্বারা। তো ম্যাগনেটিক স্ট্রেংথ আমরা এটাকে পড়েছি, যেখানে যে আমরা বিএইচ কার্ভটা পড়ি, ম্যাগনেটাইজিং কার্ভ, অথবা একটা পার্মানেন্ট ম্যাগনেটাইজিং ডিম্যাগনেটাইজিং কার্ভ, দুটো আমরা স্টাডি করেছি। এখানে আমরা দেখেছি যে একটা পার্মানেন্ট ম্যাগনেট যখন আস্তে আস্তে ডিম্যাগনেটাইজ হয়ে যায়, তখন তার যে রিমেনেন্স ম্যাগনেটিজম বা বি আচ্ছা, মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছিল, শোনা যাচ্ছে কি? এখন ডিসঅ্যাডভান্টেজ বলছিলাম যে এটার ইনার্শিয়া অনেক বেশি, এটা একটা বড় সমস্যা। এরপরে ওয়েট বেশি, এটা একটা বড় সমস্যা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে এটার পারফরমেন্সটা কমে যায় যখন ম্যাগনেটিক স্ট্রেংথটা কমে যায়। তার মানে হচ্ছে যে এখানে যে ডিম্যাগনেটাইজিং কার্ভটা ছিল, এটাকে আমরা বলতেছিলাম বি
আচ্ছা, ইন্টারনেট আবার ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, আমি আবার রিস্টার্ট দিলাম। এখন লাস্ট আলোচনা ছিল যে পারফরম্যান্সটা কমে যায় এই ম্যাগনেটিক স্ট্রেংথের কারণে। আচ্ছা, আর লাস্ট পয়েন্ট যেটা ছিল পয়েন্ট 4, 4 নম্বর পয়েন্ট ছিল দিস মোটর ইজ এক্সপেন্সিভ। এটা তো খুবই ইজি একটা পয়েন্ট। এক্সপেন্সিভ হওয়ার জন্য মূল যে কারণটা ছিল সেটা হলো এই হাইব্রিড স্টেপার মোটরের কনস্ট্রাকশন যেহেতু কমপ্লেক্স compared to other motors, then therefore it's pricey and expensive, whatever. And another reason is that its production is small scale, এবং তোমরা জানো যে ধরনের মোটরের রিকোয়ারমেন্ট কম থাকে এবং প্রোডাকশন কম হয়ে থাকে, সেই মোটরগুলো অন্যান্য মোটরের চেয়ে বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে। এটা আরেকটা কারণ। শুধুমাত্র কমপ্লেক্স হয় কারণ না, দুটো কারণ আছে। একটা হচ্ছে কমপ্লেক্স কনস্ট্রাকশন, এবং এটার অত বেশি খুব ওয়াইড রেঞ্জে যে ব্যবহার হয়, ব্যাপারটা ঠিক ওরকম না। আচ্ছা, এবার আমরা আসি যে এটা অ্যাপ্লিকেশন সম্পর্কে। এখন অ্যাপ্লিকেশনস এর মধ্যে আরেকটা ছিল যে এখানে হাইব্রিড স্টেপার মোটর অ্যাপ্লিকেশনের মধ্যে একটা ভাইটাল অ্যাপ্লিকেশন হচ্ছে ইন্ডাস্ট্রি। এই ধরনের পারপাসে ইন্ডাস্ট্রিয়াল একটা বড় ইউজ আছে এটার। যেমন তার মধ্যে একটা আছে অটোমেটেড ডিভাইসেস। এটা আমরা বলেছিলাম যে বিভিন্ন রকম অটোমেশন ইউজ করা হয়। গজেস বিভিন্ন রকম মেজারিং পারপাসে, যেমন স্ট্যান্ডার্ড ওয়ার্কে বিভিন্ন গজের কথা তোমরা জানো, এটা মেজারিং সূক্ষ্ম ক্যালকুলেশনের জন্য, আর প্রেসিশন কন্ট্রোলিং এর ব্যাপার এখানে আছে। আর যে মেশিনগুলো কাটিং এর জন্য ইউজ করা হয় অথবা লেভেলিং এর জন্য ইউজ করা হয়, প্যাকেজিং এর জন্য বা ফিলিং, তো সবগুলাই আমরা দেখতে পাচ্ছি যে খুবই সফিস্টিকেটেড। কাটিং বা লেভেলিং এগুলো খুবই সূক্ষ্ম মাপজোকের ব্যাপার। এই কারণে এই মোটরগুলো এখানে ইউজ করা হয়ে থাকে, এবং সূক্ষ্ম থিটা বা স্টেপ অ্যাঙ্গেল এখানে দরকার হাইব্রিড স্টেপার মোটরগুলোর জন্য। আরেকটা হলো যে মোটরগুলোকে ওয়াইডলি এই এলিভেটরে ইউজ করা হয়, এবং কনভেয়ার বেল্টগুলোতে খুব ওয়াইডলি ইউজ করা হয়। তো কনভেয়ার বেল্ট এবং এলিভেটরের ব্যাপারটা হচ্ছে জাস্ট এরকম দুটো হুইল থাকে, হুইলের উপর এরকম বেল্ট থাকে, এই বেল্টের উপর এরকম যে প্রোডাক্ট থাকে, প্রোডাক্টগুলো আস্তে আস্তে কনভেয়ার বেল্ট দিয়ে যায়। এই যে রোলিংটা করা হয় এইসব হাইব্রিড স্টেপার মোটর দিয়ে, ঠিক আছে। আর এলিভেটরের ক্ষেত্রে এটা কিন্তু আমাদের কমার্শিয়াল এলিভেটর না, যেগুলো এলিভেটর আমরা চড়ি বা উঠি সেটা ধরনের এলিভেটর না। এগুলো হচ্ছে ছোট ছোট কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল যে প্রোডাকশন ফ্লোর আছে, এর নিচের ফ্লোর থেকে উপরের ফ্লোরে যখন নিয়ে যেতে হয়, তখন কি থাকে, এখানে একটা ছোট ছোট এরকম বক্স থাকে। এই বক্সটা আসলে এলিভেটরের মতো করে কি হয়, এখানে বিভিন্ন ফ্লোরে পাস হয়ে যায়। অর্থাৎ এটা ঠিক মানুষ ট্রান্সপোর্টের জন্য যে লিফটগুলো আমরা বাসাতে ইউজ করি সে ধরনের না। বিভিন্ন রকম প্রোডাক্ট এবং প্যাকেজিং এর সময় বিভিন্ন লেভেলে বিভিন্ন প্রোডাকশন ফ্লোরে বিভিন্ন রকম কাজ অ্যাসাইন করা থাকে। একটা প্রোডাকশন ফ্লোর থেকে সে অ্যাসাইন হয়ে পরবর্তী প্রোডাকশন ফ্লোরে যখন যায়, তখন এই যে ছোট ছোট আকারে সেদেরকে লিফটিং এর দরকার পড়ে। এই সমস্ত লিফটিং গুলো সূক্ষ্মভাবে করার জন্য আসলে ইউজ করা হয়। এছাড়াও আরো ছোট ছোট একই প্রোডাকশন ফ্লোরে লেভেল রেজ করার জন্য বা লেভেলটা ফল করার জন্য আসলে মোটরগুলো ইউজ করা হয়ে থাকে। আরেকটা পয়েন্ট হচ্ছে যে এই যে সিকিউরিটি ডিভাইস, যেমন সিসি ক্যামেরা, এটা একটু মনে অবাক লাগছে, সিসি ক্যামেরা আবার মোটরের দরকার কি? তো বেশিরভাগই আমাদের বাসা বাড়িতে সিসি ক্যামেরাগুলো হচ্ছে স্ট্যাটিক, কিন্তু ডাইনামিক টাইপেরও সিসি ক্যামেরা পাওয়া যায়। এটা আসলে মুভ করবে ডানে বামে। তো এই ডানে বামে মুভ করার জন্য আমাদের যে মোটরটা দরকার সেটা হচ্ছে এই হাইব্রিড স্টেপার মোটর। আরেকটা জিনিস আমরা দেখলাম যে হাইব্রিড স্টেপার মোটর স্টেপ অ্যাঙ্গেল যেহেতু অনেক কম, এগুলো খুব গ্র্যাজুয়ালি আস্তে আস্তে করে ডানে এবং বামে মুভ করতে পারে। এই কারণে আসলে হাইব্রিড স্টেপার মোটরগুলো সিসি ক্যামেরায় লাগানো হয়ে থাকে। এটা তো মুভিং টাইপের জন্য, স্ট্যাটিকের জন্য দরকার নেই। আরেকটা ইউজ হচ্ছে যে প্রিন্টিং মেশিন। এটা তো আমরা ক্লাসের শুরুতে আলোচনা করেছি যে প্রিন্টিং এর জন্য কিভাবে মোটরগুলো ইউজ করা হয়। তো বিভিন্ন রকম প্রিন্টিং পারপাসে, এই অর্থাৎ সূক্ষ্ম প্রিন্টের জন্য আমাদের আসলে এই ধরনের দরকার। সফিস্টিকেটেড যে প্রিন্টিং থাকে, স্ক্যানিং এর ব্যাপার থাকে। আর ডিজিটাল ক্যামেরায় কোথায় দরকার? ডিজিটাল ক্যামেরায় আমরা জানি যে লেন্সের ফোকাসিং এর ব্যাপার থাকে। লেন্স ফোকাস করতে গেলে তোমরা দেখো যে একটা বাটনে টিপ দিলে লেন্সটা বের হয়ে আসে, আবার বাটনে টিপ দিলে লেন্সটা ব্যাক করে আসে। এই সমস্ত পারপাসে আসলে মোটরগুলো ইউজ করা হয়ে থাকে। আর বিভিন্ন রকম মেডিকেল ফিল্ড ইউজ করা হয়, বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্ট যেগুলো আছে, ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট ফর মেডিকেল অ্যাপ্লিকেশন বা এই ধরনের জায়গার মধ্যে, যেমন ফটোগ্রাফি, ডিজিটাল ডেন্টাল লিকুইড পাম্প আছে, রেসপিরেটরস আছে, তারপরে মেশিনারি ব্লাড অ্যানালাইসিস, এরকম নানা রকম মেশিনারিজে আসলে এগুলো ইউজ করা হয়ে থাকে। এই হচ্ছে আমাদের হাইব্রিড স্টেপার মোটরের অ্যাপ্লিকেশনস। আর আরেকটা খালি টপিক আমাদের থাকলো, সেটা হচ্ছে কম্পারিজনের মধ্যে কি আছে যে প্রত্যেকটা মোটরের যে পারস্পরিক পার্থক্যগুলো
সেটা আমরা একটু দেখে নিই। এখানে একটা কম্পারিজন টেবিল করা আছে, সেখানে একটু দেখি। কারণ বিভিন্ন জায়গা থেকে জোগাড় করেছি, ইন্টারনেট বা বিভিন্ন ওয়েবসাইট থেকে স্টাডি করে, এবং বিভিন্ন জায়গা থেকে যেটা আমার কাছে একটু ভালো মনে হয়েছে সেটা অনেকটা এই টাইপের। আমরা এখানে এভাবে আলোচনা করি যে এখানে যেটা দেখা যাচ্ছে স্টেপ অ্যাঙ্গেল ইজ লার্জার অর 7.5। এটা হচ্ছে একটু মানে আপেক্ষিক ব্যাপার যে আসলে স্টেপ অ্যাঙ্গেলটা কেমন হবে, এবং এটা একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে। তো এখানে আমরা যেটা বলতে চাচ্ছি যে সাধারণত পার্মানেন্ট ম্যাগনেট স্টেপার মোটরগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে এগুলো আসলে 90 ডিগ্রি হয়ে থাকে, 45 ডিগ্রি হয়ে থাকে, 22.5 ডিগ্রি হয়ে থাকে, তাই তো? 90 ডিগ্রি, 45 ডিগ্রি বা 22.5 ডিগ্রি হয়ে থাকে, আমরা ক্লাসে আলোচনা করেছি। তো এখন আমরা মাইক্রো স্টেপিংটা আলোচনা করিনি। এটাকে যদি আমরা 3টা লেভেলে ভাগ করি, ডিভাইডেড বাই 3, মনে করো আমরা যদি 3 লেভেলে ভাগ করি, 3L দিলাম পাশে, তাহলে আমাদের প্রত্যেকটি স্টেপের মান হবে 7.5 ডিগ্রি। তখন আমরা কিন্তু 7.5 ডিগ্রি অ্যাচিভ করতে পারবো। এটা সব ক্ষেত্রে পারবো না, এটা আমরা পারবো যদি আমরা মাইক্রো স্টেপিং করি। তো মাইক্রো স্টেপিং যেহেতু এখনো করিনি, এটা এখন আমাদের বুঝতে একটু কষ্ট হবে। তবে স্বাভাবিকভাবে আমি বলে দিই যে স্টেপ অ্যাঙ্গেলটা সবচেয়ে বেশি পাওয়া যায় এখানে। আর ভেরিয়েবল রিল্যাক্টেন্স স্টেপার মোটরে আসলে মডারেট লেভেলে পাওয়া যায়। ভেরিয়েবল রিল্যাক্টেন্সে যে সবচেয়ে স্মলার পাওয়া যায় তা না, এটা মডারেট পাওয়া যায়। আর হাইব্রিড স্টেপার মোটর এটা আসলে অনেক স্মলার পাওয়া যায়। তো ভেরিয়েবল রিল্যাক্টেন্স এবং হাইব্রিড দুটোই বেশ প্রিসিশন অ্যাঙ্গেল দিতে পারে। এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল একটা কনসেপ্ট। আর ভেরিয়েবল রিল্যাক্টেন্স আর একটা ফ্লেক্সিবিলিটি হচ্ছে যে এখান থেকে তুমি আরো ভেরিয়েশন আনতে পারবে স্টেপ অ্যাঙ্গেলে। হাইব্রিডের ক্ষেত্রে ভেরিয়েশন খুব বেশি পাওয়া যায় না, 50 টিট এবং 30 টিট দুটোর কথা আমি বলেছি। খুব বেশি ভেরিয়েশন আমরা এখানে আনতে পারি না, কিন্তু ভেরিয়েবল রিল্যাক্টেন্সের আবার অনেক বেশি ভেরিয়েশন আনা যায়, এটা কিন্তু একটা সুবিধা। এরপরে যে পয়েন্টটা আছে, তাহলে ফার্স্ট পয়েন্ট আমাদের গেল স্টেপ অ্যাঙ্গেল, এটা হচ্ছে লার্জার, এটা মডারেট আর লো। আর ডিজাইনটা হচ্ছে সিম্পল, এটা খুব ভাইটাল একটা পয়েন্ট। এটা ডিজাইনটা সিম্পল, এটা ডিজাইনটা মডারেট মানে এটা খুব বেশি কমপ্লেক্স না, খুব বেশি সিম্পলও না, আর এটা আসলে ভালো রকম কমপ্লেক্স, বেশ কষ্ট। এবং আমরা পড়তে গিয়েও দেখেছি এটার কনস্ট্রাকশন বেশ কমপ্লেক্স। এবং যে রেসপন্স অর অ্যাক্সেলারেশন ইজ স্লো, এটা তো বুঝতে পারছো যে এটা কেন স্লো হবে। কারণ হচ্ছে যে এখানে যদি 90 ডিগ্রি স্টেপ অ্যাঙ্গেল থাকে, তাহলে রিভলিউশন মানে একটা ফুল রিভলিউশন জন্য, ওয়ান ফুল রিভলিউশনের জন্য কতগুলি স্টেপ রিকোয়ার? এখানে 4টা অথবা এখানে 8টা স্টেপ দরকার। আর ভেরিয়েবল রিল্যাক্টেন্সের সেখানে দরকার 24টা, সেদিন আমরা আলোচনা করেছিলাম। যদি 6/8 পোল বিশিষ্ট একটা মোটর হয়ে থাকে, 6/8 পোল হলে এটার স্টেপ অ্যাঙ্গেল টোটাল স্টেপ দিতে হবে 24টা, স্টেপ অ্যাঙ্গেল ছিল 15 ডিগ্রি। আর হাইব্রিড স্টেপার মোটরে ছিল আমাদের 1.8 ডিগ্রি বা 200টা স্টেপ। এখন আমরা খেয়াল করলে দেখতে পাবো যেখানে দিতে হবে 4টা স্টেপ, এখানে দিতে হবে 24টা স্টেপ, এখানে দিতে হবে 200টা স্টেপ। তো দেখেই বোঝা যাচ্ছে যে এক পাক যদি আমাদের ঘোরাতে হয়, তাহলে এটাকে অনেক দ্রুত পালস দিতে হবে। এই জন্য এটার পালস ফাস্ট হতে হবে। এটা এর জন্য এই পয়েন্ট এবং এই পয়েন্টটা একই রকম আমরা চিন্তা করি। স্পিড অফ পালস রেট এইটা আমি স্টার হয়ে দিয়েছি, এবং এটা দেখবো যে একটা একটা পরিপূরক পয়েন্ট, ঠিক আছে? আর ডিটেন টর্ক সম্পর্কে আমরা এখনো পড়াশোনা করিনি, তো এটা জেনে রাখতে পারি যে ডিটেন টর্কটা অনেক কম এবং এখানে অনেক বেশি হয়ে থাকে। তবে এটা একটা খুব ভাইটাল পয়েন্ট, আমি ডবল স্টার দিয়ে রাখতেছি, যে সেটা হচ্ছে টর্ক। এই টর্কটা আমাদের সবচেয়ে বেশি হচ্ছে এই হাইব্রিড স্টেপার মোটরে, কারণ আমরা একটু আগে বললাম যে মাল্টিপল টিথ এবং স্লট, দে আর অ্যাট্রাক্টিং এন্ড রিপালসিং টুগেদার। অ্যাট্রাকশন, দেয়ার ইজ অ্যাট্রাকশন এন্ড রিপালশন সিমুলটেনিয়াসলি, এবং প্রত্যেকটা টিতে কি হয়ে থাকে বা স্লটে কি হয়ে থাকে, অ্যাট্রাকশন রিপালশন সিমুলটেনিয়াসলি হয়ে থাকে। এ কারণে এটা অনেক হাই, এটা হলো লো, এটা হচ্ছে মাঝারি বা সবচেয়ে কম টর্ক হলো এটা, তারপর হলো এটা, তারপর হলো এটা। আর নয়েজের কথা যদি বলি, সবচেয়ে নয়েজি হচ্ছে এই যে এই রিল্যাক্টেন্স মোটর। এটা নয়েজ হওয়ার কারণটাও আমরা বলতে পারি যে ডাইপোল গুলোর অ্যালাইনমেন্ট এর কারণে। আদারওয়াইজ এই মোটরটা এবং এই মোটরের এটা বেশ কম হয়ে থাকে, ঠিক আছে? তো এটা একটু লাউড, অর্থাৎ এখানে একটু বেশি সাউন্ড আমাদের বের হয়, লাউড। আর এগুলো একটু সাইলেন্ট। আর এটা তো বলেই দিলাম যে হাই লো এর ব্যাপারটা। আর মাইক্রো স্টেপ ইএস আর নো এর ব্যাপারটা একটু বলে দিই। এখানে নো আর এখানে হচ্ছে ইয়েস। মানে হচ্ছে মাইক্রো স্টেপটা যদিও থিওরিটিক্যালি সব মোটরে অ্যাপ্লাই করা যায়, কিন্তু এই মোটরে মাইক্রো স্টেপিং দিতে গেলে বেশ কিছু কমপ্লেক্সিটি চলে আসে, কারণ আমরা এখানে মাইক্রো স্টেপিং অ্যাভয়েড করি। এবার আমরা মাইক্রো স্টেপিংটা এখানে দিই এবং এখানে দিয়ে থাকি। দিস ইজ দ্য জেনারেল কনসেপ্ট। এই হলো আমাদের ওভারঅল ইনস এন্ড আউটস। তো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে একটু বলতে পারো। আমরা অলমোস্ট এন্ড অফ দ্য ক্লাস। তো সিআর কি আছো, সে কি অ্যাটেন্ডেন্স নাও হয়েছে আমাদের আজকে? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল,
ভালো। সেটা হচ্ছে স্যার আপনি বললেন যে একটা রেভলিউশনের জন্য 24টা স্টেপ বা 200টা স্টেপ লাগে, তাহলে টাইমিং ডায়াগ্রাম যে যখন আমরা রিপ্রেজেন্ট করি তাহলে কি আমরা এতগুলো স্টেপ আঁকবো এখানে? না, তোমরা আঁকাবো যে বলে দিলাম না, সিকোয়েন্সিয়ালি হাফ স্টেপিং এর জন্য 8টা স্টেপ দেখাবা, 8 অর 8 প্লাস, আর ফুল স্টেপিং এর জন্য 4 অর 4 প্লাস। এই তো, এগুলো তোমরা দেখাবা। 200টা স্টেপ তো আমি চাইনি তোমাদের থেকে, এর একটা পিরিয়ডিক, বুঝতেই পারছো, এটা বারবার সাইকেল করতে থাকবে, ঠিক আছে? তো তো এই হলো ব্যাপার। তো আমরা এখনো একটা টপিক আমাদের বাদ রয়ে গেছে, সেটা হচ্ছে মাইক্রো স্টেপিং। এটা খুবই ফান্ডামেন্টাল এবং ভাইটাল একটা স্টেপ। এই মাইক্রো স্টেপিংটা আমরা পার্মানেন্ট ম্যাগনেট এবং হাইব্রিড স্টেপার মোটর ইউজ করতে পারি। ভেরিয়েবল রিঅ্যাক্টরের ক্ষেত্রে আমি দেখাবো বটে, তবে প্র্যাকটিক্যাল ইউজ না হওয়ার কারণটা হচ্ছে আমরা যখন এটা পড়বো তখন দেখবো যে আসলে প্র্যাকটিক্যাল ইউজ হয় না, কিন্তু থিওরিটিক্যালি এটা অবশ্যই পসিবল। যে কোনো জায়গায় তুমি থিওরিটিক্যালি মাইক্রো স্টেপিং দিতে পারবে। আচ্ছা, তো আমাদের অলরেডি ক্লাস টাইম শেষ হয়ে গেছে। তাহলে যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে আমি সেশনটা এন্ড করতে চাচ্ছি। তো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আমাদের সাথে মঙ্গলবার সকাল 9:40 ক্লাস করেছে। তো আল্লাহ আমাদের সে পর্যন্ত ভালো রাখুক। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।